সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমাদের সঙ্গে আছেন অ্যাটর্নি রাঞ্জা বোস, এবং যিনি গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন দক্ষ অ্যাটর্নি, এবং উনি অনেকদিন যাবত আমার সঙ্গে প্রোগ্রাম করেছেন। এবং আছেন আমাদের নিকি রিয়াদ। নিকি, আপনাকে অনেক স্বাগতম, যিনি সবসময় থাকেন আমাদের সঙ্গে, গেহি অ্যান্ড অ্যাসোসিয়েটসের একজন কর্মকর্তা। আর উনি সবসময় আমাদেরকে বিভিন্ন বিষয়ে হেল্প করে থাকেন, আমাদের ইনপুট দেন বাংলাতে। আর দর্শক যারা এই মুহূর্তে ফেসবুকে স্ট্রিমিং হচ্ছে, আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে, যারা যুক্ত হতে চান অবশ্যই আমাদের ফেসবুকে যুক্ত হবেন এবং মন্তব্য দিতে ভুলবেন না। আর পরবর্তী যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত হতে চান, লাইক ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্মে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি, আপনারা জানেন যে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে, আপনারা ওই নাম্বারে যুক্ত হবেন, 6463079828 এই নাম্বারে। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলাপ করব, সীমান্তে নিরাপত্তা ও প্রয়োগের অধিকার, এবং অভিবাসীদের কি জানা উচিত এবং কি করণীয়, সেই বিষয়ে আমরা আজকে বেসিক্যালি আলাপ করব। এবং অন্যান্য বিষয় যেগুলো থাকবে, আমাদের সময় থাকলে আমরা অবশ্যই আরও অন্যান্য আপনাদের যে প্রশ্নগুলো করবেন বিভিন্ন মাধ্যমে, ফেসবুকে অথবা টেলিফোনে, সেটাও আমরা অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা নিজেকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। আপনারা আশা করি ভালো আছেন সবাই। তারপরেও আমি শুরু করছি আমাদের অনুষ্ঠান, দেরি করব না। অ্যাটর্নি রাঞ্জা, কেমন আছেন আপনি? বেশ চলছে স্যার, কেমন আছেন? ভেরি নাইস, ভেরি নাইস। তো আজকের বিষয়টি আপনি নিজেও জানেন যে এটা একটু স্পর্শকাতর ব্যাপার। মানুষ অনেক আতঙ্কের ভিতরে আছে যে সীমানা দিয়ে যারা আসতেছে, যারা ঢুকছে, বিশেষ করে তাদের কি করণীয়। এই যে নতুন ট্রাম্পের যে নীতি আসতেছে, এটা তো একটা বিশাল ইম্প্যাক্ট আসবে। সেই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। এবং আমরা চিন্তা করলাম যে এটা নিয়ে অবশ্যই আলাপ করা দরকার, যেটা আপনি সাজেশনও করেছেন। তো এখন আমাদের এই অভিবাসীদের জন্য কি করণীয়? তো ফার্স্টলি আমাদের জানতে হবে কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে বর্ডার ক্রস করা, মানে ক্রস সত্যি করে ছুপিয়ে ক্রস করে আসে, সেটা কিন্তু একটা ক্রাইম, সেটা করা উচিত না। এটা অন্য জিনিস কি অ্যাজ আ কান্ট্রি ইউএসএ রিয়েলি এনফোর্স করে না, কিন্তু এটা কিন্তু টেকনিক্যালি ওদের একদম করা উচিত না। তো আমার ফার্স্ট অ্যাডভাইস হবে কি যারা বর্ডার পেট্রোলের চিন্তায় আছে, বা যারা ভাবছে কি আমি হেঁটে মানে মেক্সিকো সাইড থেকে বা কানাডা সাইড থেকে হেঁটে আসবো, প্লিজ মনে রেখুন কি আপনার অনেক অপশন আছে। শুধু বর্ডার ক্রস করা শুধু ওই অপশনটা না। আপনি যদি পোর্ট অফ এন্ট্রিতে আসেন আর আপনি বলেন কি আমার দরকার, আমার ভয় আছে, আর আপনি যদি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেন, সেটা অ্যাকচুয়ালি প্রপার লিগাল ওয়ে করাটা মোস্টলি লোকেরা করে না। লোকেরা ক্রস করে চলে আসে আর ধরা পড়ে যায় আর বাপাস পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আমি সাজেস্ট করব, স্পেশালি এখন নতুন অ্যাডমিনিস্ট্রেশন যে আসছে, আপনি প্লিজ সব ঠিক করে বাই দ্য বুক আসুন, পোর্ট অফ এন্ট্রিতে আপনি আসুন। আর আপনি যদি আপনি অ্যাসাইলাম ফর এক্সাম্পল ক্লেম করতে হয়, তাহলে আপনি ক্লেম করতে পারেন। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকটি কথা, সেটা যা আপনার কাছে জানতে চাচ্ছি, তো আপনারা যে সাজেশন দিচ্ছেন যে এইভাবে অবৈধভাবে না ঢুকে আপনি পোর্ট অফ এন্ট্রি দিয়ে লিগেল ওয়েতে ওইখানে আপনি ক্লেমটা করেন আপনার অ্যাসাইলামের জন্য। জি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন, যেটা অনেকেই হয়তো জানে না। কারণ আমি যতটুকু শুনেছি, তারা ব্রাজিল হয়ে বিভিন্ন দেশ থেকে ঘুরে অনেক সময় নিয়ে কষ্ট করে জঙ্গল দিয়ে এখানে তারা এন্ট্রি করে। তো এদের জন্য আসলে একটা ভালো সাজেশন দিতে হবে, যেন ওরা এই বিপদের মধ্যে না পড়ে, তাই না? হ্যাঁ, উকিল হয়ে তো আমি কখনো কাউকে এনকারেজ করবো না কি আপনি ল ব্রেক করবেন। তো আমি যদি একটু জিজ্ঞেস করি, আপনার কাছে আসছি নিকি, আপনাকে সময় রঞ্জা, আপনি যদি একটু বলে দেন পোর্ট অফ এন্ট্রি গুলো কোথায় কোথায় আছে, তাহলে আপনি আবার বলুন। পোর্ট অফ এন্ট্রি অনেক জায়গায় আছে। আপনার টেক্সাসে আছে পোর্ট অফ এন্ট্রি, অ্যারিজোনাতে অনেকগুলো পোর্ট অফ এন্ট্রি আছে। আপনি গুগল করতে পারেন ইউএসএ সাদার্ন বর্ডারে কোন কোন জায়গায় পোর্ট অফ এন্ট্রি আছে। আর ইনফ্যাক্ট অনেক ট্রান্সপোর্টেশন সার্ভিসেস আমি শুনেছি মেক্সিকো থেকে ট্রান্সপোর্টেশন সার্ভিসেস আছে টু দ্য পোর্ট অফ এন্ট্রি অফ দ্য ইউএস। ওকে, নিকি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিছু অ্যাড করা দরকার এখানে, যেহেতু আপনি এটা নিয়ে ডিল করেন প্রতিনিয়ত, আমি জানি ইউ আর ভেরি মাচ অ্যাক্টিভ ইন দিস, সো কাইন্ডলি শেয়ার করেন।
জি, আজকে টনি রঞ্জাবোর যে কথাগুলো আমাদের সবাইকে জানাতে চাচ্ছেন, যে সেটা হচ্ছে যে আমাদের অনেক ভাই বোন জীবনের ঝুঁকি নিয়ে বর্ডার ক্রস করে আমেরিকাতে ঢুকে চলে আসে। প্রথমে উনি বলে দিয়েছেন যে বর্ডার ক্রস করে এই দেশে আসা আসলে একটা ক্রাইম। তো এটা এই দেশের সরকার কোনোভাবে এটাকে আসলে ইয়ে করে না, মানে এটা করা উচিত না, মানে বলে না যে তোমরা এভাবে আসো, কিন্তু যদি আসতে হয়, মনে করেন যে আপনার আসলে আপনি যেই দেশে আছেন সেই দেশে আপনার জানের উপর হুমকি আসছে, তাহলে আপনার অ্যাসাইলাম নিতেই হবে। তখন আপনি পোর্ট অফ এন্ট্রি গুলো দিয়ে আসবেন। যেমন বর্ডার তো আসলে অনেক বড়। এখন অনেকে করে কি, এক একটা জায়গা দিয়ে বর্ডার ক্রস করে করে মেক্সিকো বর্ডার হোক, কানাডার বর্ডার হোক, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে আসেন। কিন্তু অ্যাটর্নি রঞ্জা আজকে বলে দিলেন যে পোর্ট অফ এন্ট্রি দিয়ে যদি আপনি আসেন, তাহলে কিন্তু আপনার অ্যাসাইলামের জিনিসটা সুন্দর হয়, একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসে। এবং এই পোর্ট অফ এন্ট্রি গুলো আপনি গুগল করলে খুঁজে পাবেন যে মেক্সিকো বর্ডারে ডালাসে, টেক্সাসে কোথায় আছে, অ্যারিজোনাতে কোথায় আছে, কানাডার ওদিকে কোথায় আছে, আপনারা এগুলো গুগল করলে পেয়ে যাবেন। তাহলে আপনারা পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকবেন। তাহলে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করে আপনাকে কাগজ দেওয়া হবে, আপনার একটা ইন্টারভিউ হবে, আপনার ওই দেশে কি কি আপনার জীবনের হুমকি, ওগুলো প্রশ্নগুলো আপনি পাশ করেন যদি, তাহলে আপনাকে এই দেশে ঢোকার একটা পারমিশন দিবে। আর যদি বর্ডার ক্রস করেন আসেন, অনেক সময় কিন্তু অনেক ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। ওইটা একটা অনেক বড় ঝুঁকি। সেখানে আপনাকে লয়ার নিতে হবে, আপনার অনেক টাকা খরচ করতে হবে, অনেক সময় ওখান থেকে আবার ডিপোর্ট করে দিতে পারে। সো আজকের কথাটা উনি সুন্দর বললেন যে পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢুকুন যদি আপনার ঢুকতেই হয়। ইনফ্যাক্ট আমাদের এয়ারপোর্ট জেএফকে, ইট ইজ এ পোর্ট অফ এন্ট্রি। কোনো এয়ারপোর্ট, মানে ইউএস এর কোনো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পোর্ট অফ এন্ট্রি কনসিডার করা হয়। সিমিলারলি ল্যান্ড বর্ডারে যে ইমিগ্রেশন চেক থাকে ওইগুলো পোর্ট অফ এন্ট্রি। জি জি। দর্শক, যে কথাগুলো বললেন আমাদের দুজন প্যানেলিস্ট নিকি এবং টনি রাঞ্জা, যে কথাগুলো হচ্ছে যে আপনারা অবশ্যই আসতে পারবেন, বাট ভ্যালিড ওয়েতে। সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই একটা পোর্ট অফ এন্ট্রি, যেটা বললেন যে জেএফকে হতে পারে, অন্যান্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে পারে, বর্ডার যে ইমিগ্রেশনের চেকপোস্টগুলো আছে সেই চেকপোস্ট দিয়েই আপনাকে আসেন। কিন্তু আপনি ওখানে ক্লেম করতে পারবেন আপনি নিজেকে, আপনার যদি কোনো অসুবিধা থাকে আপনার দেশে যেতে, আপনার যদি কোনো লাইফের থ্রেট থাকে, সেই ক্ষেত্রে আপনি ওখানেই ক্লেম করতে পারবেন। দেয়ার ইজ এ সিস্টেম, রাইট? সো দে উইল টেক কেয়ার অফ দ্যাট অ্যান্ড দে উইল গো ফর দ্য নেগোসিয়েশন আর ইন্টারভিউ, যেটাই বলেন আর কি। তো এখন ব্যাপার হচ্ছে মানুষ তো ভয় পেয়ে যায়। দ্য মেইন রিজন তারা বোধহয় ভয় পেয়ে যায় এইভাবে আসাটা। তো এটা কি সিকিউর? আপনি মানে ওনাদের ভয় পাওয়ার কিছু নাই তো নাকি? কিসের জন্য? যে অ্যাসাইলাম সিক করবে, যে পোর্ট অফ এন্ট্রি দিয়ে যায়, মানুষ কেন পোর্ট অফ দিয়ে এন্ট্রি দিয়ে আসে না? সেটাই তো কথা। মানুষ কেন ওইভাবে চোরাই পথে আসে? পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসলে সমস্যাটা কোথায়? লেজিট কোনো সমস্যা আছে কি? পোর্ট অফ এন্ট্রি দিয়ে লোকেরা আসে না। ফার্স্ট অফ অল ওরা ভয়, আপনি ঠিক বলেছেন, ভয়তে আসে না। ওদের কোনো হয়তো ভিসা নেই, ওদের B1 B2 ভিসা নেই, বা কোনোই ভিসা ওদের কাছে নেই। ওই জন্য ওরা ভাবে ওরা যদি পোর্ট অফ এন্ট্রিতে আসে, ওরা যদি অ্যাসাইলাম ক্লেম করে ওদের পাঠিয়ে দেবে। কিন্তু এটা নট ট্রু অল দ্য টাইম। আপনি যদি অ্যাসাইলাম ক্লেম করেন অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রিতে, দে হ্যাভ টু এট লিস্ট গিভ ইউ অ্যান ইন্টারভিউ। ওরা এমনি করে ওয়াপস পাঠাতে পারে না লোকেরা। আর একটা আসে কি, লোকেদের হয়তো রিজন যে ঢুকতে চাইছে ইউএসএ তে, হয়তো ইটস নট অ্যাসাইলাম, হয়তো শুধু নিজের ভালো, ফ্যামিলির ভালো করার জন্য আসতে চাইছে, বা অ্যাকচুয়ালি অ্যাসাইলাম ক্লেম নেই, কিন্তু ওদের তো লিগালি কোনো বেসিস নেই। পোর্ট অফ এন্ট্রিতে কি বলবে কি আমি নিজের ফ্যামিলির ভালো করার জন্য এসে ওয়াপস পাঠিয়ে দেবে ওকে ইনস্ট্যান্টলি। ওই জন্য লোকেরা বর্ডার ক্রস করে আসে, কেননা হয়তো রিয়েলি ওদের অ্যাসাইলাম ক্লেম নেই, কিন্তু ওরা এখানে থাকতে চায়, এই দেশে মানে প্রসপার করতে চায়। ওই জন্য লোকেরা করে আসে, বর্ডারটা ক্রস করে আসে। জি জি জি। আর ঠিক কথা, সেটা হচ্ছে এই যেটা আপনি বললেন যে মানুষ ভয় পায়, ভীত এবং শঙ্কিত, যে কি করবে, অফিসার কি বলবে, কি প্রশ্ন করবে, আমি কি উত্তর দিব, নানান কিছু এখানের মধ্যে জড়িত। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাটর্নি রাঞ্জা। আমাদের আমরা দর্শকের কাছে যাচ্ছি
একটু ছোট্ট প্রশ্ন নিয়ে নিই। প্রশ্নটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করতেছি আমরা যে এই পোর্ট অফ এন্ট্রি ইস্যুগুলো করছি। হার নেম ইজ লক্ষ্মী পিচা. She is she or he, I don't know exactly, but she is saying it's very good that you explain the port of entry and family threat থাকলে। ও উনি বলছে এখানে ফ্যামিলি যদি কোনো থ্রেট থাকে তার লাইফের প্রতি, সেক্ষেত্রে কি আমরা উনি কি ক্লেম করতে পারবে অ্যাসাইলাম? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা তো একটা ডোমেস্টিক ভায়োলেন্সের পর্যায়ে পড়ে যায় নাকি না? না, এটা নট ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু ফ্যামিলি একটা গ্রুপ ফ্যামিলি পিএসজি বলে না। হোয়াট ইজ পিএসজি? পিএসজি ইজ আপনি যদি একটা পার্ট অফ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, পিএসজি, আপনি যদি ওই পিএসজির পার্ট হন তাহলে আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন। আর ফ্যামিলি আর কিনশিপ বলে, ফ্যামিলি বলে, দ্যাট ইজ আ কাইন্ড অফ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। তো আপনি ধরুন একটা আপনার নিজের দেশে, বাংলাদেশে ধরো কেউ পলিটিক্যাল রাজনীতি করার লিডার আছে, আর সে তাকে অনেক হামলা করেছে, তাকে ধরো মেরে ফেলেছে, আর তারপর ওনার ফ্যামিলিকে খুঁজছে। তো ওই বেসিসে, আমি এটা একটা শুধু এক্সাম্পল দিলাম, ওই বেসিসে সে অ্যাসাইলাম সিক করতে পারে ডেফিনেটলি। থ্যাংক ইউ অ্যান্ড again thank you very much. আমি যদি একটু বলি জি। যে ওনার প্রশ্নটা হয়তো এরকম ছিল, যেমন আমাদের আসলে অনেক কেস আছে, যেমন মানে ফ্যামিলি বেসিস, ফ্যামিলি ভায়োলেন্স, মানে আমাদের কেস একটা কয়েকটাই আছে, যেমন তাদের বিয়ে হয়েছিল, কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, এখন ওই যে এক পক্ষ আরেক পক্ষকে ভীষণ অপছন্দ করার থেকে মৃত্যুর হুমকি দিচ্ছে যে ঠিক আছে আসো, তোমাকে ওইখানে আমি মেরে ফেলবো, এরকম কেসও কিন্তু আছে। তো সেইটা বোধহয় ওই ভাই অথবা আপা প্রশ্ন করছিলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স অথবা ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু, যেমন সম্পত্তির থেকে যদি ভাই বোনের মধ্যে মারামারির থেকেও কিন্তু মৃত্যুর হুমকি আসে, সেটাতেও কিন্তু অ্যাসাইলাম অ্যাপ্লাই করার উদাহরণ আছে। ধন্যবাদ। And she was referring again like a broken family child who is not safe in the country. So in that case they can ব্রোকেন ফ্যামিলি চাইল্ড যদি ওখানে সেফ না থাকে, তাহলে অ্যাজ আ লয়ার মেবি অ্যাসাইলাম দেখতে হবে, আরো ফ্যাক্টস দরকার হবে। কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য যারা ধরো প্যারেন্টসদের থেকে অ্যাবান্ডেন্ড হয়েছে, ওদের জন্য অ্যাকচুয়ালি অন্য ওয়ে আছে। হ্যাঁ, নট অ্যাসাইলাম বাট স্পেশাল ইমিগ্রেন্ট। তাহলে আমি বলতে পারি যে লক্ষ্মী পিচা, আপনি একজন অ্যাটর্নি অফিসে যান, যে আপনি কথা বললে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ফ্যাক্টস দরকার হয়, যদি আমার কাছে আরো ফ্যাক্টস থাকে আমরা আপনাকে বেটার আনসার। ডেফিনেটলি থ্যাংক ইউ পিচা, আপনাকে আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হওয়ার জন্য এবং প্রশ্ন রাখার জন্য। আরেকজন আছেন আমাদের যিনি বাফেলো থেকে প্রতিটা অনুষ্ঠানে উনি যুক্ত হন। হি ইজ ভেরি গুড বডি উইশার, কামরুন খান। আপনাকে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখনই আমার কম্পিউটারটা অন করি ফেসবুকে, শি ইজ দ্য ফার্স্ট রেসপন্ডার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবেন। বাফেলো থেকে অনেক ভালো থাকবেন, অনেক শীত পড়েছে, ঠান্ডা অনেক, সাবধানে থাকবেন। ওকে, আমাদের একজন কলার আছেন আজকে। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো ভাইজান। জি, আসসালামু আলাইকুম। নাম বলে কোত্থেকে ফোন করেছেন ভাইয়া? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি নজমুল ইসলাম, আমি কলবাসী ওজন পার্ক থেকে। জি, আপনার প্রশ্নটা কি নজরুল ভাই? আমার প্রশ্ন হচ্ছে, আমি বর্ডার দিয়ে আসছিলাম, দেন আমি গত 2023 ডিসেম্বরে আমার অ্যাসাইলাম কেস গ্রান্টেড হয়েছে। রাইট নাও আমার ওয়ার্ক পারমিটের ভ্যালিড শেষ হয়ে গেছে। এখন কি আমি ওয়ার্ক পারমিটে রিনিউ করা লাগবে নাকি ওইটাই আমার ওই গ্রান্টেড পেপার হলেই চলবে? আপনারা দুজন কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বলে দিই রঞ্জা, প্রশ্নটা হচ্ছে উনি বর্ডার ক্রস করে এসেছিলেন ডিসেম্বর 2023-তে, ওনার অ্যাসাইলাম গ্রান্টেড হয়েছে, কংগ্রেচুলেশনস। তো ওনার প্রশ্নটা হচ্ছে ওনার ওয়ার্ক পারমিটটা এক্সপায়ার করে গেছে, তো এখন কি উনি এটা রিনিউ করবেন নাকি যেহেতু গ্রান্টেড হয়েছে উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট পাবেন? আপনার অলরেডি 1 বছর হয়ে গেছে অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, ওই জন্য আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করুন আর তার সাথেই ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করে নিন। আচ্ছা, বুঝছি। তো নজরুল ভাই আপনার উত্তর পেয়েছেন আশা করি। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
জি, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলতেছি স্ট্যাটেন আইল্যান্ড থেকে। জি ভাইয়া, স্টেডিয়াম লাইন থেকে সাবিউল ভাই কেমন আছেন? আর প্রশ্নটা কি আপনার? জি, আমি 2021 সালে আমি বাইরে দিয়ে মেক্সিকো থেকে আমেরিকাতে আসি। 21 সালের লাস্টে আমার সাথে একজন হোমলেসে আমার দোকানে ঝগড়া হয়, তখন তার সাথে আমার অলরেডি মারামারি হয়, তখন পুলিশ আমার অ্যারেস্ট করে নিয়ে যায়। পরে আমি কোর্টের থেকে আমার জজ ভিডিও টিডিও দেখে আমার কেসটা ডিসমিস করে দেয় এবং সিল করে দেয়। এর 3 মাস পর আমার ফাইনাল হিয়ারিং ছিল। পরে ফাইনাল হিয়ারিং এ গেছি, ফাইনাল হিয়ারিং এ বসছি, ইন্টারভিউ দিছি, পরে আমার অ্যাসাইলাম গ্যারান্টেড হয়েছে। পরে আমার ওই অ্যারেস্টের কথা জিজ্ঞেসছিল, তারপর আমি সত্যি কথাই বলছি। পরে জজে বলছে ঠিক আছে, তোমার অ্যাসাইলাম গ্যারান্টেড, এবং আমার উইন পেপার সাথে সাথে দিয়ে দিছে। এখন আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, ও ডাবল ডকুমেন্ট গ্রিন কার্ড একসাথে অ্যাপ্লাই করছি, ওয়ার্ক পারমিট আসছে এবং গ্রিন কার্ড আজকে 220 দিন হয়েছে, এখনো মানে আসে নাই। আবার এখন নাকি বলতেছে, মেয়র বলছে নাকি আজকে যে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকে নাকি পাঠাই দিব একবার, যে কোনো কারণে হলো। আমার কি সমস্যা হবে নাকি এটা জানতে চাইতেছি। নিকি, ওনার কথাগুলো তো পার্ট বাই পার্ট আপনি বুঝতে পারছেন। অ্যাটর্নি রঞ্জা উনি বলছেন, ওনারও একটা সুখবর, কংগ্রেচুলেশনস আপনাকে, ওনারও অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়েছে। উনি 2021 এর দিকে অথবা তারও আগে মেক্সিকো দিয়ে বাই রোডে এসেছিলেন, এবং আসার পরে উনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন। কিন্তু এর মধ্যে ওনার কোনো একটা দোকানে কোনো একজনের সাথে ওনার মারামারি হওয়ার কারণে উনি অ্যারেস্টেড হয়েছিলেন, কিন্তু তারপরে সেই কেসটা ডিসমিস হয়ে গেছে। ডিসমিস হওয়ার পরেও ওনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং হওয়ার পরে উনি কিন্তু জাজ অ্যাসাইলাম গ্র্যান্ট করেছে। ওনাকে প্রশ্ন করেছিলেন অ্যারেস্টের ব্যাপারে, উনি পুরো সত্যি কথা বলেছেন, তারপর ওনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। তো উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, অনেকদিন হয়ে গেল এখনো পাননি। উনি প্রশ্ন করছেন যে যেহেতু ওনার একটা অ্যারেস্ট হিস্ট্রি আছে, ওনার কোনো সমস্যা হবে কিনা, কারণ নিউ ইয়র্কের মেয়র ঘোষণা দিয়েছেন যে যাদের অ্যারেস্ট হিস্ট্রি আছে, গ্রিন কার্ড নাই, তাদের সমস্যা হতে পারে। তো উনি সেটাই জানতে চাচ্ছেন। আচ্ছা, ফার্স্টলি হচ্ছে নিউ ইয়র্কের মেয়র ইমিগ্রেশন ডিসিশন একদম বানাতে পারে না। এটা অ্যাকচুয়ালি ইমিগ্রেশন ডিসিশন হবে, আপনাকে গ্রিন কার্ড দেওয়া উচিত না না উচিত এটা ফেডারেল গভর্নমেন্টের ডিসিশন, ইট ইজ নট, মানে এটা মেয়রের কোনো ডিসিশন না। কিন্তু আমি বলবো কি, আপনার যে গ্রিন কার্ড পাবে না না পাবে এটা অনেক অনেক এক্সটেন্ডে ডিপেন্ড করবে কোন অফিসারের পাশে আপনার এটা আসে, আপনার ফাইলটা আসে। লটা হচ্ছে কি, এটাকে CIMT বলে, ক্রাইমস ইনভলভিং মরাল টার্পিটিউড। এটা অ্যাকচুয়ালি অনেক ব্রড ডেফিনেশন, অনেক আর্গুমেন্ট বানানো যায়, কিন্তু যদি আপনি যদি ক্রাইম কমিট করে যেখানে আপনার সত্যি মানে দেখানো যায় কি আপনার ক্যারেক্টার খারাপ বা আপনার মরালি কিছু আপনার মধ্যে ডেফিশিয়েন্ট আছে, তখন ওরা কিন্তু আপনাকে রিফিউজ করতে পারে। কিন্তু আপনার কেস ডিসমিসড হয়ে গেছিল, It's approved and everything. ইট ইজ অ্যাপ্রুভ প্লাস আপনার কেস ডিসমিসড হয়ে গেছে। তো আমি প্রেডিক্ট করব কি আপনার টাইম লাগছে বিকজ অফ ইয়োর ক্রাইম, কিন্তু আপনার রিজেকশন হয়তো আপনার ক্রাইমের জন্য হবে না। अगेन আমি আপনাকে এটা ভীষণ জেনারেল আনসার দিচ্ছি। আমি আপনার যতদিন আমি আপনার ডিসপোজিশন দেখবো না, ক্রিমিনাল রেকর্ড দেখবো না, আমি এক্স্যাক্টলি আপনাকে অ্যাডভাইসও দিতে পারবো না। জি জি, থ্যাংক ইউ। যেহেতু ওনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে, তা আশা করি আপনার কোনো, যেটা ওনারা বললেন যে মেয়রের জুরিসডিকশন নাই ইমিগ্রেশনের ব্যাপারে, ইটস টোটালি অন দ্য ইউসিস, দে উইল ডিসাইড। মোতালেব খান, হি সেড দ্যাট আই এম ওয়াচিং ফ্রম টেক্সাস। থ্যাংক ইউ মোতালেব ভাই, আমাদের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। জাহিদুল ইসলাম, হি ইজ আস্কিং এ কোয়েশ্চেন অন দ্য ফেসবুক, হাউ লং ডাজ টেক ফর ইন্টারভিউ আফটার আনলawful presence waiver? I-601 approved. I-601A approved. Documentary was qualified in January 2024. And how long I have to wait for my interview? এটা অ্যাকচুয়ালি কোনো প্রেডিক্ট করার পসিবিলিটি নেই। USCIS ভীষণ নিজের টাইমে চলে। আপনি বললেন কি আপনার কোয়ালিফাইড হয়েছে, 601 আপনার ডকুমেন্টস কোয়ালিফাইড হয়েছে, এটা আপনি বলছেন কি 601 এ ইনক্লুডিং কোয়ালিফাইড হয়েছে, 601 ছাড়া কোয়ালিফাইড হয়েছে, এটা অনেক অনেক মুভিং পার্টস আছে। কিন্তু আপনি বললেন কি জানুয়ারি 2024 এ হয়েছে, তো আরেকটু ধৈর্য রাখুন, আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসে চলছে। জি জি জি,
থ্যাংক ইউ সো মাচ। আর কি কোনো দর্শক আছে না আমাদের সাথে? নাম বলে প্রশ্ন জি, করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। জি, আমার নাম আহমেদ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি 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 বলুন ভাইয়া, প্রশ্ন বলুন। জি, উনি বললেন যে পোর্ট অফ এন্ট্রি থাকলে জিএসকে দিয়েও আসা যায়, আবার বিভিন্ন জায়গায় পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসা যায়, কিন্তু আপনি যখন প্রশ্ন করলেন যে মানুষ কেন মানে এইভাবে আসে না, তখন উনি বললেন যে হয়তো বয়ে অথবা ভিসা নাই। ভিসা নাই এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। উনি বললেন যে এটা কি ইউএস এর ভিসা থাকতে হবে? ইউএস এর ভিসা থাকলে তো যে কোনো এয়ারপোর্ট দিয়ে আসা যায়, আর না অন্য কোনো দেশের ভিসা থাকতে হবে। আমি এটা বুঝলাম না, এর জন্য একটু মানে আচ্ছা, clear চেষ্টা করলে জি, ভালো। জি, জি। আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে ট্রাম্প ঘোষণা করতে যে ও বার্থ রাইট সিটিজেন ওইটা ক্যান্সেল করে দিবে। আমার প্রশ্ন, কংগ্রেস আর সিনেট তারা কি এক্সিকিউটিভ অর্ডারে ওইটা বাতিল করতে পারবে? আর যদি পারে, আপনারা কি মনে হয় এটা কি ভালো হবে? কারণ একটা সাউথ এশিয়ার একটা নির্দিষ্ট দেশ এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা ভালো হবে। কি বলেন আপনারা? উনি কি ডিবির কথা বললেন না অ্যাসাইলামের কথা বললেন? ওকে নিকি, হিজ First কোয়েশ্চেন, questionটা। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমরা ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে যেমন রঞ্জা আপনি বলেছেন যে পোর্ট অফ এন্ট্রি দিয়ে ঢোকা যায়, জেএফকে একটা পোর্ট অফ এন্ট্রি, ভিসা থাকলে এখান দিয়ে আসা যায়। উনি আসলে প্রশ্ন করেছেন ভিসা থাকলে তাহলে আর কেন মানে না 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 পোর্ট অফ না, এন্ট্রি আমি দিয়ে আসবে? আমি নিকি আপনাকে আমি বলছি, উনি বলছে ভিসা কি ইউএস এর ভিসার জন্য না অন্য কোনো দেশের ভিসা পাসপোর্টে থাকলে ওইটাও এলিজিবল হবে কিনা, নাকি ইউএস এর ভিসা থাকতে হবে, ওইটাই উনি জানতে চাচ্ছেন আর কি। আমি আসলে বুঝতে পারছি ওনার প্রশ্নটা হচ্ছে যে ভিসা থাকলেও কেন পোর্ট অফ এন্ট্রি দিয়ে। আসলে প্রশ্নটার উত্তরটা হচ্ছে আসলে মানে অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে, তো সেই হিসাবে জেএফকে তে নেমে আপনি অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করবেন, সেটাই জেএফকে বা যে কোনো এয়ারপোর্ট হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি সেটাই একটু অ্যাড এটা। করতে পারি। জি। এখানে অ্যাকচুয়ালি আমি বলছি ইউএসএ তে ঢোকার জন্য আপনার ভিসা ইউজুয়ালি দরকার হয়, কিন্তু আপনার যদি ভিসা না থাকে ওরা আপনাকে রিমুভাল প্রসিডিংসে দিতে পারে। আপনি ক্লেম করতে পারেন অ্যাট পোর্ট অফ এন্ট্রি উইদাউট ভিসা, আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারেন, কিন্তু কেননা আপনার ভিসা নেই ওরা ডাইরেক্টলি আপনাকে কোর্টে দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু এটা টেকনিক্যালি জেএফকে তো করতে পারেন, ভিসা ছাড়া চলে এলেন আর আপনাকে ঢুকিয়ে কোর্ট হিয়ারিং এ দিয়ে দিল। কিন্তু ইউজুয়ালি কি হয়, জেএফকে তে আপনি যদি ভিসা ছাড়া অ্যাসাইলাম ক্লেম করতে চান, জেএফকে অবধি পৌঁছতে তো হবে। মোস্ট কান্ট্রিজ ইউএসএ ভিসা ছাড়া তো আপনাকে প্লেনেই ঢুকতে দেবে না। রাইট। দ্যাট ইজ ওইটা ওই জন্য রিজন, কেননা জেএফকে তে ইউজুয়ালি লোকেরা ভিসা নিয়েই আসে, কেননা জেএফকে অবধি মানে পৌঁছতে তো হবে। জি। পৌঁছানোর জন্য আপনার ইউএস এর ভিসা দরকার। যদি কোনো একটা কান্ট্রি হয় যেখানে আপনার ইউএস এর ভিসা ছাড়া আপনাকে প্লেনে উঠিয়ে দেয়, তাহলে ইউ ক্যান ক্লেম অ্যাসাইলাম উইদাউট ভিসা ইন জেএফকে জি। অলসো। আর ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে বার্থ রাইট, যেটা নিয়ে যে এখানে বর্ন হইলে বাচ্চাদেরকে যে নিউ ট্রাম্পের এডমিশন বলছে এই সিটিজেনশিপ দেওয়া হবে না, এটা কতটুকু যুক্তিযুক্ত, এবং এটা পাশ করতে হলে তো সিনেট এবং কংগ্রেসের ব্যাপার স্যাপার আছে এখানে, হাউসের পারমিশন, সিনেটের পারমিশন, এটা কতটুকু শুভনীয় উনি বলছেন। এটা কি তারপরে এগুলো নিয়ে কথাটা বলছেন আর কি। আর উনি ওই বাংলাদেশ নিয়ে প্রপাগান্ডা এগুলো বলছে, বাট দ্যাট ইজ নট রিলেটেড টু আস, বাট বার্থ রাইটের ব্যাপারটা কি মনে করেন আপনি, সেটা বলতেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বার্থ রাইট সিটিজেনশিপ ইউএসএ তে ইট ইজ নট থ্রু কংগ্রেস, ইট ইজ থ্রু সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনকে এমনি ভাবে ইন্টারপ্রেট করেছে, থ্রু দ্য 14th অ্যামেন্ডমেন্টকে এমনি ভাবে ইন্টারপ্রেট করেছে কি যেই ইউএসএ তে বর্ন সেই ইউএস সিটিজেন। এটা কিন্তু কংগ্রেস কখনো রুল পাস করেনি। 14th অ্যামেন্ডমেন্ট যখন কংগ্রেস পাস করেছিল স্লেভারি অ্যাবলিশমেন্টের টাইমে, তখন সুপ্রিম কোর্ট ইন্টারপ্রেট করেছে কি এই যে ইউএসএ তে বর্ন সেই ইউএস সিটিজেন। তো ওই জন্য ওভারটার্ন মানে বার্থ রাইট সিটিজেনটা ওয়াপাস নেওয়া শুধু সুপ্রিম কোর্ট করতে পারবে, কংগ্রেস করতে পারবে না। I mean that means they have to change the amendment. They have to interpret the amendment or you know, অন্য ইন্টারপ্রিটেশন করবে। right, but it is so difficult, it's not so easy. Very difficult, but who knows? Who knows, Who yeah. knows? Roe versus Wade 1970 থেকে একটা ল ছিল, তো 40 There বছর is পরে going on ওইটাই আর কি। ধন্যবাদ সবাইকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতির পর আমরা চলে আসলাম
অ্যাটর্নি রাঞ্জা, আমাদের কাছে একজন কলার আছেন। কে আছেন কলার? নাম বলে প্রশ্ন করুন। আমার নাম নারায়ণ পাল, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি, ভার্জিনিয়া থেকে। জি ভার্জিনিয়া থেকে বলছি। জি ভাই, প্রশ্নটা প্লিজ। প্রশ্ন হলো, আমি 2009 সালে আবার বাইরের জন্য অ্যাপ্লাই করছি, সেটা অ্যাপ্রুভ হয়েছে। এখনো পর্যন্ত কোনো কাগজপত্র পাইনি, ধন্যবাদ। মানে ভিসার কোনো কাগজপত্র পাইনি। বুঝতে পারছি। নিকি, ওনার তো 2009 সালে ওনার অ্যাপ্রুভ হয়েছে, ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন। তো এখন তো বোধহয় আমাদের ঢাকাতে যেটা এনবিসি ভিসা স্ট্যাটাসে 2008 চলতেছে। তো ওনার তো 2000 না, কিন্তু এখন তো উনি কোনো কাগজপত্রও পায়নি বলতেছে অ্যাপ্রুভালের পরে। এটা কি করাবে? অ্যাপ্রুভাল হয়েছে কিরম করে জানতে পারলেন আপনি? উনি পেয়েছেন। I-130 অ্যাপ্রুভের কথা বলছেন। জি জি, তারপর উনি অ্যাপ্লাই করেছিলেন 2009, ওনার প্রায় ডেট 2009 হবে, এখন চলছে 2008। তো সেই জন্যই বোধহয় উনি কোনো কাগজপত্র এখনো পাননি, তাই না রঞ্জা? আর সময় লাগবে একটু না? হ্যাঁ, যদি শুধু আমি ভাবলাম গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়, I-130 যদি পেটিশনটা অ্যাপ্রুভ হয়েছে, আপনার প্রায়োরিটি ডেটের কারেন্ট মানে করতে হবে। এখন যদি প্রায়োরিটি ডেট কারেন্ট 2008 হয়, তাহলে 1 বছর লিস্ট আপনি প্রেডিক্ট করতে পারেন। আরো 1 বছর লাগতে পারে। ধন্যবাদ। অন্য কোনো কলার আছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য? নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাইফুল ইসলাম আবার এগেন আসছি। ওই যে উনি বলছে যে আমার ডিসমিস পেপারটা দেখাইতে, এখন আমি ওনারে দেখাইতে চাইতেছি আর কি। তো এখন আমি কই যাবো? ওনার অ্যাড্রেস তো আমি জানি না, আমি সরাসরি ওনার অফিসে নিয়ে যাবো আর কি। আচ্ছা। এটা আপনি ওই যে আপনি পত্রিকা আছে, আমাদের অ্যাডেও দেখতে পাবেন, ওদের ঠিকানা দেওয়া আছে, আপনি সেখানে যেতে পারবেন। ঠিক আছে? জামাইকা এভিনিউতে আছে, জ্যাকসন হাইটস আছে, ওজন পার্ক, আমাদের 3টা অফিস। আপনারা গেহিয়ান অ্যাসোসিয়েটস গুগল করলে আমাদের 3টা অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন। জি, 3টা অ্যাড্রেসের যেটা আপনার সুবিধা হয় আপনি সেখানে চলে আসুন। ধন্যবাদ। পরবর্তী কলার কেউ আছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোতালেব খান বলছিলাম। জি, কোথা থেকে? নিউ ইয়র্ক? টেক্সাস। জি, টেক্সাস থেকে। বলেন ভাই, আপনার প্রশ্নটা কি বলেন? আমি ওই গত সপ্তাহে আমি আপনার সাথে কথা বলছিলাম, আমার ওই সিটিজেনশিপ ইন্টারভিউ আমি গত 25 তারিখ দিয়ে আসছি। জি, আমাকে ইউ হ্যাভ পাস দ্য ইংলিশ টেস্ট অ্যান্ড ইউএস হিস্টোরি অফ গভর্নমেন্ট, সেটা আমি পাস করছি। কিন্তু আমার একটা অপশন লিখছে এ এবং বি এর ডিসিশন ক্যান নট বি মেড ইয়েট অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন। এটা আমরা উত্তর দিয়েছিলাম গত সপ্তাহে, আমার যদি মনে পড়ে। আমার ভুলটা, আমি একটু অ্যাপ্লিকেশনে একটা ভুল করছিলাম। এটা কি, আমি ঠিকানায় একটু সমস্যা করছিলাম মনে হয়, আমার মনে হইতেছে আর কি। আচ্ছা। আমি ঠিকানা, মানে আমি প্রথম যে কাজ আমি বাসায় ছিলাম, আমার ভাইয়ের বাসায় 3-4 মাস, ওই ঠিকানাটা কি দেওয়া ওইটার জন্য হয়েছে নাকি? জি, আমি আপনার উত্তর দিচ্ছি আমরা। জি, নিকি, অ্যাটর্নি রঞ্জা, ওনার প্রশ্নটা হচ্ছে উনি সিটিজেনশিপ পরীক্ষা দিয়ে এসছেন, উনি ওরা বলেছে পাশ করেছেন, কিন্তু ওনাকে ওই যে কংগ্রেচুলেশন তে কংগ্রেচুলেশন না দিয়ে বি তে বলেছে তোমাকে আমরা ডিসিশন পাঠাবো। তো অনেকদিন হয়ে যাচ্ছে, উনি চিন্তা করছেন যে কোথায় কি ভুল হলো, কেন উনি এখনো কোনো নোটিশ পাচ্ছেন না। আরেকটা কথা উনি বলছেন যে ওনার আগের বাসায় অ্যাড্রেস দেওয়া ছিল, তাতে কি কোনো সমস্যা হচ্ছে? ও আগের বাসার অ্যাড্রেস? জি, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি ইস্যু। আন্ডার দ্য রুলস 5 দিনের মধ্যে আপনাকে ইউএসসিআইএস কে জানাতে হবে কি আপনি কোন নতুন অ্যাড্রেসে আপনি গেছেন। কিন্তু এটা আপনি ফিক্স করতে পারেন অনলাইন একটা AR-11 ফর্ম হয়, আপনি ওই ফর্মটা ভরে আপনি সাবমিট করুন ইউএসসিআইএস এ। বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আরেকটা আমরা দ্রুত আপনার আরেকটা সাবজেক্ট নিয়ে আলাপ করবো। ফারহানা বেগম, শি ইজ অন দ্য ফেসবুক কোয়েশ্চেন্স। আসসালামু আলাইকুম, আই অ্যাপ্লাইড ফর মাই সিস্টার্স অন 2014 as immigrant, but I didn't get approval letter. What should I do? বোনের জন্য অ্যাপ্লাই করেছে? জি। হ্যাঁ, এটা अगेन আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। আপনি যদি আপনার প্রায়োরিটি ডেট মানে কোন
দেশে কোন ডেটের অ্যাপ্লিকেশন ইউএসসিআইএস আপনার এখন প্রসেস করছে। তো ভাই বোনের জন্য অনেক টাইম লাগছে এখন। আপনার যদি কবে বলেছেন ওরা অ্যাপ্লাই করেছে? 2014। হ্যাঁ, আপনার টাইম একটু লাগবে। আমি সাজেস্ট করবো আপনি গুগল করুন ভিসা বুলেটিন, আর তারপর ডিসেম্বর 2024 ক্লিক করে আপনি নিজের ক্যাটাগরি দেখুন। আপনার ক্যাটাগরি হবে F4, আমি প্রিটি শিওর। আর F4 ক্যাটাগরির আপনার আপনি দেখুন কি আপনার প্রায়োরিটি ডেটটা কি। আর যতই ধরো এখন প্রায়োরিটি ডেট হচ্ছে 2010, তাহলে আপনি অ্যাজিউম করতে পারে অ্যাটলিস্ট 4 বছর লাগবে 2010 আর 2014 এর। ধন্যবাদ। অ্যাটর্নি রাঞ্জা, দেয়ার ওয়াজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনি রেজ করেছিলেন আগে, বার্থ রাইট নিয়ে। সো অ্যামেন্ডমেন্টের যে আপনি যেটা বলছিলেন, যেটা করতে হবে, আপনার যে অ্যামেন্ডমেন্টের জন্য সুপ্রিম কোর্ট যেটাকে রিরাইট বা আপনি এটাকে রিইন্টারপ্রিট করতে হবে, আপনাদের লিগ্যাল ল্যাঙ্গুয়েজ যেটা বলেন, এটা আসলে ওনারা কি করতে পারে? আমরা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনি কথাটা রেজ করেছেন, আপনি কি বলবেন এটা মানে কি করতে পারে ওনারা, বা দর্শকের জন্য এটা খুব ভালো হবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা ভীষণ কমপ্লেক্স টপিক। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুপ্রিম কোর্ট কিরম ভাবে লজ বানায়। ওরা হয়তো হঠাৎ করে একটা জাজ বসে ল বানিয়ে দিল, ওরকম ভাবে কাজ করে না। সুপ্রিম কোর্ট তখনই রুল করে একটা কেসের ওপর যখন ওনার সামনে একটা কেস আসে। তার মানে ওই পয়েন্ট অবধি আসার জন্য ওদের অনেক নিচে লোয়ার কোর্ট মানে লড়ে তারপর কেউ আসে সুপ্রিম কোর্টের সামনে, আর সুপ্রিম কোর্টের সামনে এসে বলে কি আপনি প্লিজ আমাদের যে ইন্টারপ্রিটেশন আমাদের জন্য রুল করুন বা ওদের জন্য রুল করুন। তো লাইকলি কি হবে, এটা একটা লোয়ার লেভেলে একটা কেস শুরু হবে। কিছু একটা ডিসপিউট, আমি জাস্ট বলছি একটা হাইপোথেটিক্যাল, কিরকম একটা সিচুয়েশনে এরকম একটা মানে বার্থ রাইট সিটিজেনশিপের কোয়েশ্চেনটা আসতে পারে সুপ্রিম কোর্টের সামনে। কিরকম ভাবে একটা ডিসপিউট হবে, ডিসপিউট হবে কি এজন এখানে বর্ন হয়েছে, এর মানে ইউএস সিটিজেনশিপ দেওয়া উচিত না উচিত। তারপর একটা লোয়ার ফেডারেল কোর্ট মানে আপনার ডিস্ট্রিক্ট কোর্টের জাজ রুল করবে। ধরো রুল করলো কি হ্যাঁ ও হচ্ছে সিটিজেন, যে হারলো সে আবার আপিল করবে। আপিল করার পরে কোর্ট অফ আপিলস বা আপিল ফেডারেল কোর্টে যাবে, কোর্ট অফ আপিলসে যাবে, অ্যাপেলেট ডিভিশনে যাবে। তারপর ওই কেস ওই জাজটাও রুল করলো কি হ্যাঁ এ সিটিজেন, তারপর আবার আপিল করবে। সেকেন্ড আপিলে ওরা হয়তো সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে। দেন সুপ্রিম কোর্টকে ডিসাইড করতে হবে কি ওরা আইদার লোয়ার জাজের সাথে রুল করবে বা লোয়ার জাজের আগেনস্টে রুল করবে। তো দ্যাট ইজ দ্য পয়েন্ট ইট নিডস টু গেট। অনেক লিগাল প্রসেসের পরে সুপ্রিম কোর্ট যদি ডিসাইড করে কি হ্যাঁ, সুপ্রিম কোর্ট কিন্তু বলতে পারে আমি এই কোয়েশ্চেনটাই ডিসাইড করব না, কোয়েশ্চেনটা এটা আমার করবে না হয়তো, মানে দে মাইট ডিনাই টু রুল অনলি কি আমরা এটা আমাদের এই যা ডিসিশন আছে ওই ডিসিশনটা নিয়ে থাকো, আমরা রুলই করব না। কেননা সুপ্রিম কোর্ট অবধি যাওয়ার জন্য শুধু আপিল করে যায় না, সুপ্রিম কোর্ট ভীষণ সিলেক্ট কোয়েশ্চেন, ওরা ভীষণ কেস সিলেক্ট মানে চুজ করে কি আমরা অ্যাকচুয়ালি এটাকে নেব নাকি না। তো অ্যাকচুয়ালি ভীষণ মাইনিউট একটা কোয়েশ্চেন অফ ল এর ওপর হয়তো সুপ্রিম কোর্টের কাছে এই কোয়েশ্চেনটা আসবেও। অ্যাট দ্যাট পয়েন্ট সুপ্রিম কোর্ট পুরো হিস্ট্রি দেখবে, পুরো 14th অ্যামেন্ডমেন্টের হিস্ট্রি, সিটিজেনশিপের হিস্ট্রি, আর কনস্টিটিউশন কিরম ভাবে লেখা আছে সব কিছু একসাথে ইন্টারপ্রেট করে ওরা একটা ডিসিশন নেবে। অবভিয়াসলি এটা একটা সুপ্রিম কোর্ট জাস্টিসের উপর ডিপেন্ড করে ওরা কি করে রুল করবে। হয়তো মেবি কনজারভেটিভ একটা জাস্টিস বললো কি না বার্থরাইট সিটিজেনশিপে থাকা উচিত না, হয়তো আপনার লিবারেল মেবি সামওয়ান লাইক সোটোমায়োর আর সামওয়ান রুল করবে কি হ্যাঁ। তো ওইটা তারপর যেই মেজরিটি জিতবে সেই দেন ইট বিকামস ল। অ্যাট দ্যাট পয়েন্ট তখন ল হবে। তো এটা অনেক দিন লাগবে, অনেক টাইম লাগবে, যদিও হয় অ্যাটলিস্ট বছর তো লেগেই যাবে। ভীষণ কমপ্লিকেটেড প্রসেস, ভেরি ভেরি সেনসিটিভ অলসো, নো? ভেরি সেনসিটিভ, ভেরি, অ্যান্ড আমার মনে হয় 100 something years
হয়ে গেছে 200 ইয়ার্স হয়ে গেছে, এই কোয়েশ্চেনটা ডিসাইড হয়নি। মানে এটা 14th অ্যামেন্ডমেন্ট বানানো হয়েছিল when slavery was abolished. That was the reason, right? কি যেই আফ্রিকান আমেরিকানস এই দেশে আছে তারা ফ্রি মানুষ, তারা সিটিজেন, আর তারপর দ্যাট ওয়াজ এক্সটেন্ডেড টু সব অল আদার ইমিগ্রেন্টস, slavery and all this stuff. Yeah, I remember. হ্যাঁ, তো আর it has not been a question at all for 200 years. No. And so Suddenly it came out. suddenly for it to reach the Supreme Court অনেক persuasion, অনেক টাইম লাগবে, আর এটা প্রচন্ড কমপ্লেক্স ম্যাটার, and we will be dealing with 200 years of precedents. Thank you. হ্যাঁ। Thank you, Ranja Bose, for your all explanations about this particular issue, I am to say. কারণ মানুষ অনেক দর্শক জানতে চায় যে বার্থ রাইটটার ব্যাপারটা তো সবাই খুবই সেন্সিটিভ। নিকি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত শীতের মধ্যেও আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে বিশেষ করে রাঞ্জাকে সরাসরি স্টুডিওতে যুক্ত হয়েছেন। আর দর্শক যারা ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন স্টেট থেকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানের সঙ্গে আমাদের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।